আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের নিয়মিত আদর্শ মহাবিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাস কিন্তু আমরা নিয়মিত করছি। তো তোমরা হয়তোবা এর আগের ক্লাসগুলো দেখেছো এবং অনুশীলন করেছো। তো আজকেও আমরা অনলাইন ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা আমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, তোমরা আমাদের কিছু পেজ আছে, আমাদের আদর্শ মহাবিদ্যালয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলে তোমরা দেখতে পারবা যে আদর্শ কলেজ ক্লাসরুম এই নামে একটা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে। তাছাড়া আমাদের আদর্শ মহাবিদ্যালয়ের কিন্তু অফিসিয়াল একটা ফেসবুক আইডিও আছে, সেখান থেকেও তোমরা এই ক্লাসগুলো নিয়মিত দেখতে পারবা। আদর্শ মহাবিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজও মানে ফেসবুক পেজ থেকেও আমরা নিয়মিত এই ক্লাসগুলো আপলোড দিয়ে থাকি, ঠিক আছে। তোমরা এগুলো লক্ষ্য করলে আমাদের ক্লাসগুলো মানে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসই আমরা নিয়মিত আপডেট করে তোমরা সেগুলো লক্ষ্য করতে পারবা এবং বাসায় সেগুলো অনুশীলন করতে পারবা। তো চলো আজকে আমরা আমাদের আজকের ক্লাসে দেখি আমরা আজকে কি পড়বো। চলো আমরা আজকে ক্লাসে আলোচনা করি। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে এই সার্বিক ব্যবস্থাপনায় আমি থাকছি মোসাম্মদ জান্নাতুন নাহার চৌধুরী, প্রভাষক সমাজকর্ম বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজকর্মের তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায়ের আমরা কিন্তু গত ক্লাসে তৃতীয় অধ্যায়ের বেশ কয়েকটি অংশ নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। আমরা আজকে বাকি কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো আজকে শিরোনাম হলো সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। এই অধ্যায়ের হচ্ছে এই মূল্যবোধ, এটা অধ্যায়, এই অধ্যায়ের যে বিষয় কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়গুলো হচ্ছে যে পেশার ধারণা, পেশা ও বৃত্তির সম্পর্ক, তারপর হচ্ছে পেশা ও বৃত্তির মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলোর, তারপর সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য নিয়েও আমরা আলোচনা করব এবং সমাজকর্ম পেশার যে গুরুত্বগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো তাহলে আমরা আজকে পেশা নিয়ে শুরু করি। পেশার ধারণা আমাদের অবশ্যই জানা দরকার। তোমরা সমাজকর্ম এর আগের ক্লাসে অবশ্যই সমাজকর্ম সম্পর্কে জেনেছো, সমাজকর্মের ইতিহাস, বৈশিষ্ট্য, বাকি সবকিছু জেনেছো। আজকে আমরা পেশা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তো পেশা আসলে কি জিনিস? পেশা বলতে সাধারণ অর্থে কোনো নির্দিষ্ট উপায় বা পন্থাকে বোঝায় যার মাধ্যমে মানুষ কি করে জীবিকা অর্জন করে। তবে এই জীবিকা অর্জনের যে কোনো উপায় কিন্তু পেশা হিসেবে গণ্য হবে না, ঠিক আছে। এই পেশার মর্যাদা পেতে হলে তাকে কি করতে হবে? কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। কিছু কাজ আছে যেগুলো কেবল কিছু বুদ্ধি বা শারীরিক সামর্থ্য থাকলেই করা যায়, ঠিক আছে। যেমন হচ্ছে কৃষিকাজ, তারপরে মাটি কাটার কাজ, রিক্সা চালানো ইত্যাদি। তো সাধারণত মানুষের দৃষ্টিতে এগুলো পেশা হলেও এগুলো কিন্তু জীবন ধারণের বৃত্তি, ঠিক আছে। এগুলোকে পেশা বলা যাবে না। জীবিকা অর্জনের যে সকল পন্থা পেশা হিসেবে বিবেচিত সেগুলোর জন্য কি দরকার? বিশেষ একটা তাত্ত্বিক শিক্ষা এবং ব্যবহারিক প্রশিক্ষণের প্রয়োজন হয়, ঠিক আছে। যেমন হচ্ছে যেমন মনে করো চিকিৎসক, তারপরে শিক্ষকতা, প্রকৌশলী ইত্যাদি। অর্থাৎ আমরা কি বুঝলাম? যে জ্ঞানের যে কোনো শাখায় তাত্ত্বিক শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণের পর বাস্তব ক্ষেত্রে সে জ্ঞানের অনুশীলনকে আমরা পেশা বলে থাকি, ঠিক আছে। এই পেশা কোথা থেকে আসছে সে পেশার ধারণা সম্পর্কে আমরা আরো জানি যে এই পেশা আসছে আমাদের ফরাসি ভাষা থেকে, ঠিক আছে। ফরাসি ভাষা থেকে পেশা শব্দটি এসেছে। এর আবিধানিক অর্থ হচ্ছে বৃত্তি বা অকুপেশন। হ্যাঁ, আর পেশা হচ্ছে একটা বিশেষ ধরনের বৃত্তি, ঠিক আছে। পেশা আলাদা, বৃত্তি আলাদা, আমরা এই সম্পর্কে পরবর্তীতে আলোচনায় আসছি। তো একটা বিশেষ ধরনের বৃত্তিকেই কিন্তু আমরা পেশা বলতে পারি। এই পেশার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রফেশন। এটা আবার কি ল্যাটিন শব্দ থেকে এসেছে, ঠিক আছে। অতএব এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয়গুলো কিন্তু পরীক্ষা তোমাদের অবজেক্টিভ হিসেবেও অনেক সময় এসে থাকে। অতএব তোমরা এগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে। তো
তো পেশা সম্পর্কে আমরা এবার একটু সংজ্ঞার দিকে আসি, যে পেশা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছেন। এ সম্পর্কে এ ই বেন বলেছেন যে এ ই বেন কি তার ব্যবস্থাপনা অভিধানে বলেছেন যে পেশা হচ্ছে অন্যকে নির্দেশনা, পরিচালনা বা উপদেশ প্রদানের এমন এক জীবিকা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন করতে হয়। ঠিক আছে, আমরা আরেকটি সংজ্ঞায় চলে যাই। এখানে ডিকশনারি অফ সোশ্যাল ওয়েলফেয়ারে বলা হয়েছে যে প্রফেশন ইজ অ্যান অকুপেশন based upon specialized education, skills and techniques governed by general principle of action and a special code of ethics। ঠিক আছে, তোমরা যখন পেশার সংজ্ঞা দিবা, যখন বড় কোশ্চেন যাবে অবশ্যই তোমরা পেশার দুটো সংজ্ঞা দেওয়ার চেষ্টা করবা। তো এবার আসি আমরা পেশা ও বৃত্তির মধ্যে কি কি সম্পর্ক। আমরা তো বৃত্তি বললাম যে একটা বিশেষ ধরনের বৃত্তি হচ্ছে কিন্তু পেশা। ঠিক আছে, তাহলে বৃত্তিকে আমরা আসলে একটু জানি যে পেশা বৃত্তির মধ্যে আসলে সম্পর্কটা কি। যে প্রথম সম্পর্কে প্রথমে আমরা আসি যে উভয়ই সেবা। মানে কি, যে পেশা এবং বৃত্তি উভয়েরই মূল লক্ষ্য হচ্ছে সেবা প্রদান করা। ঠিক আছে, মানে উভয়ই সেবা প্রদান করে তাদের জীবিকা অর্জন করে থাকে। ঠিক আছে, তারপর আমরা আসি জীবিকা অর্জনের মাধ্যম। আমাদের বেঁচে থাকতে হলে আমাদের জীবিকা অর্জন করতে হবে, আমাদের অর্থের প্রয়োজন। ঠিক আছে, আর এই অর্থের প্রয়োজনের জন্য আমাদের কোনো না কোনো পন্থা অবলম্বন করতে হয়। তো পেশা এবং বৃত্তি দুটি হচ্ছে কি আমাদের জীবিকা অর্জনেরই এক একটি মাধ্যম। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও এই দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে। এরপর আসি শ্রমসাধ্য। মানে কি, শ্রমসাধ্য বলতে এখানে বোঝাচ্ছি যে পেশাতেও শ্রম দিতে হয়, বৃত্তির মধ্যেও শ্রম ব্যাপারটি আছে। মানে পেশা এবং বৃত্তি উভয়ই হচ্ছে শ্রমসাধ্য, মানে উভয়কেই শ্রম দিয়েই অর্জন করতে হয়। ঠিক আছে, এক্ষেত্রে এদের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান রয়েছে। তারপরে আসি, তারপরে বলা হয়েছে যেখানে দায়িত্ব, মানে এখানে দায়িত্ববোধের কথা বলা হয়েছে যে পেশা এবং বৃত্তি দুটোতেই কিন্তু একটা দায়িত্ববোধের বিষয়টা রয়েছে। মানে পেশার ক্ষেত্রেও আমাকে দায়িত্বশীল হতে হবে এবং বৃত্তির ক্ষেত্রেও এই দায়িত্ববোধের বিষয়টি লক্ষ্য করা গেছে। অতএব এই ক্ষেত্রেও দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে। এরপর আসছে কি পরিচিতি। এখানে পরিচিতি বলতে আমরা বুঝাচ্ছি যে যে পেশা যেমন আমরা বলি যে হ্যাঁ উনি একজন ডাক্তার, উনি একজন ইঞ্জিনিয়ার, এই যে পেশার মাধ্যমে উনি তার পরিচিতি লাভ করছেন। ঠিক আছে, এরকম বৃত্তির ক্ষেত্রেও কিন্তু পরিচিতি, কারণ একজন রিক্সা চালককে আমরা বলে থাকি হ্যাঁ যে একজন রিক্সা চালক, একজন কৃষক বা একজন নৌকা চালক, ঠিক আছে, তাকে আমরা মাঝি বলে থাকি, সে সেই নামে পরিচিতি লাভ করছে। তাহলে কি পেশা এবং বৃত্তি দুটি ক্ষেত্রে পরিচিতি ব্যাপারটা রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেশা ও বৃত্তির মধ্যে কিছু সম্পর্কগুলো এগুলো সম্পর্কে জানতে পারলাম। তাহলে আমরা এবার আসি পার্থক্যে। মানে পেশা এবং বৃত্তি যে দুটো আলাদা জিনিস, অনেকেই মনে করে যে পেশা এবং বৃত্তি দুটোই তো, দুটোর মাধ্যমে টাকা অর্জন করা যায়, দুটোর মাধ্যমে জীবিকা অর্জন করা যায়, তাহলে এগুলো আলাদা কেন। ঠিক আছে, আমরা আসি যে এদের আসলে পার্থক্যগুলো কোন জায়গায় সেগুলো দেখি। তো প্রথমে আসি যে পেশার ক্ষেত্রে বলা হয়েছে যে প্রত্যেক পেশার একটা নিজস্ব জ্ঞান ভান্ডার রয়েছে। হ্যাঁ, যেমন ডাক্তার হতে হলে তাকে ডাক্তারি পড়াশোনা করতে হয়, শিক্ষক হতে গেলে তাকে শিক্ষকতা সম্পর্কে, যে যে বিষয়ে শিক্ষক সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। ঠিক আছে, অর্থাৎ এর একটা নিজস্ব জ্ঞান ভান্ডার রয়েছে। কিন্তু বৃত্তির ক্ষেত্রে বলা আছে যে বৃত্তির কোনো সুসংগঠিত জ্ঞান ভান্ডার নেই, এর জন্য বিশেষ কোনো শিক্ষার প্রয়োজন হয় না। যেমন আমি যদি কুলির দিকে চিন্তা করি বা মাটি কাটছে একজন লোকের কথা চিন্তা করি, তাকে কিন্তু মাটি কাটা সম্পর্কে এক্সট্রা কোনো পড়াশোনার দরকার হয় না। ঠিক আছে, অর্থাৎ আমি যে জ্ঞানেরই হই না কেন, আমি সেই পেশায় আমি সেই বৃত্তিটা আমি করতে পারবো। ঠিক আছে, এর জন্য আমাকে বিশেষ কোনো জ্ঞানের দরকার হয় না। এরপর আসি যে পরেরটাতে বলা হয়েছে যে পেশাগত কাজ এটা প্রযুক্তি সম্পন্ন। হ্যাঁ অবশ্যই পেশাগত কাজ প্রযুক্তি সম্পন্ন, কিন্তু বৃত্তির কাজ প্রযুক্তি সম্পন্ন হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, এরপর বলা যায় যে পেশার সকল শর্ত পূরণ করা পেশার জন্য বাধ্যতামূলক। পেশার সকল শর্ত পূরণ করা হচ্ছে প্রত্যেকটি পেশার জন্য বাধ্যতামূলক একটা কাজ, কিন্তু বৃত্তির ক্ষেত্রে এরকম কোনো শর্ত পূরণের প্রয়োজন হয় না। তারপর আরো বলা হয়েছে যে পেশাদার ব্যক্তিকে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ নৈপুণ্য ও দক্ষতা অর্জন করতে হয়। এখানে অবশ্যই একজন শিক্ষা থাকবে এবং প্রশিক্ষণটা অবশ্যই জরুরি।
তাহলে আমি সেই সম্পর্কিত মানে সেই শিক্ষা বা সেই প্রশিক্ষণ নিয়ে তারপরে আমি নিজ নিজ দক্ষতা অর্জন করে সেই কাজে আমি নিয়োজিত হব, ঠিক আছে। কিন্তু বৃত্তির ক্ষেত্রে এরকম তাত্ত্বিক কোনো শিক্ষা বা ব্যবহারিক কোনো প্রশিক্ষণের প্রয়োজন পড়ে না। আচ্ছা, পরেরটাতে বলা হচ্ছে যে প্রতিটি পেশার কতগুলো স্বতন্ত্র মূল্যবোধ এবং নৈতিক একটা মানদণ্ড থাকে, প্রত্যেকটি পেশারই কিন্তু থাকবে। আর বৃত্তির ক্ষেত্রে এ ধরনের কোনো নির্দিষ্ট কোনো মূল্যবোধ বা কোনো নিয়ম নীতি বা কোনো মানদণ্ড থাকে না, এক্ষেত্রে দুইজন আলাদা। তারপরে পেশার ক্ষেত্রে আমরা আরো বলতে পারি যে সামাজিক স্বীকৃতি ব্যতীত পেশার মর্যাদা অর্জন করা কিন্তু সম্ভব নয়, কিন্তু বৃত্তির জন্য সামাজিক স্বীকৃতি প্রয়োজন হয় না, ঠিক আছে। তাহলে বুঝতে পারলা যে পেশা এবং বৃত্তি দুটো আলাদা জিনিস, ঠিক আছে। পেশা একরকম, বৃত্তি একরকম। প্রত্যেকটি বৃত্তি মানে প্রত্যেকটি পেশা কিন্তু এক একটি বৃত্তি হতে পারে, কিন্তু প্রত্যেকটি বৃত্তি এক একটি পেশা হতে কখনোই পারে না। আচ্ছা, আমাদের পার্থক্য বুঝতে পারলাম। তো এরপরে আমরা আসি কি সমাজকর্ম পেশার বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। মানে কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা পেশা হিসেবে মর্যাদা দিতে পারি, তাকে পেশা পেশা হিসেবে বলতে পারি। এর মধ্যে রয়েছে যে সুশৃঙ্খল জ্ঞান ভান্ডার। হুম, অবশ্যই যে প্রত্যেকটি পেশার প্রাথমিক যে বৈশিষ্ট্য সেটা অবশ্যই একটা সুশৃঙ্খল জ্ঞান ভান্ডার, মানে একটা তাত্ত্বিক এবং একটা তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের একটা সুশৃঙ্খল জ্ঞান অর্জন করে তবেই অর্জন করে যখন আমরা সেই কার্যক্রম পরিচালনা করব তখনই সেটা পেশার মর্যাদা অর্জন করে থাকবে, ঠিক আছে। তার মানে অবশ্যই আমাদেরকে এখানে একটা পেশাদার মানে একটা সুশৃঙ্খল একটা জ্ঞান দরকার। এরপর আসি পেশাগত দক্ষতা ও কৌশল, ঠিক আছে। যে মূলত দক্ষতা এবং কৌশল প্রত্যেকটি বিষয় তোমার লক্ষ্য করবা যে যদি সুচারুরূপে কোনো কাজ সম্পন্ন করতে যাই তাহলে অবশ্যই আমার কিন্তু সুশৃঙ্খল কিছু নিয়ম নীতি কিছু কৌশল অবলম্বন করতে হয়, হ্যাঁ। তো এই ক্ষেত্রেও সমাজকর্মের পেশার ক্ষেত্রেও কিন্তু আমাদের পেশাগত কিছু দক্ষতা এবং কৌশল অর্জন করতে হয়, এবং এই দক্ষতা ও কৌশলের সুষ্ঠু ব্যবহার করে কিন্তু আমরা যে কোনো বৃত্তিকে কিন্তু আমরা পেশার মর্যাদা দিয়ে থাকি, ঠিক আছে। বৃত্তি তো যে কোনো ভাবে করা সম্ভব, কিন্তু যখন আমি সেই বৃত্তিটাকে কি করব একটা দক্ষতা এবং কৌশলের মাধ্যমে সম্পন্ন করব তখনই কিন্তু সেটা পেশার মর্যাদা লাভ করবে, এবং সেটা সমাজকর্ম পেশার একটি অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর আসছে কি জনকল্যাণমুখী। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটি পেশারই মূল বৈশিষ্ট্য হচ্ছে কি তাকে জনকল্যাণমুখী হতে হবে, তাকে জনগণের জন্য কাজ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ পেশার ক্ষেত্রেও যে কার্যক্রমগুলো পরিচালনা করা হয় তা জনগণের জন্য করা হয়, সেটা ব্যক্তি পর্যায়ে হোক, দলীয় পর্যায়ে হোক, সেটা সমষ্টিগত পর্যায়ে হোক, সেটা অবশ্যই জনগণের কল্যাণের জন্যই সেটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসি যে পেশাগত দায়িত্ববোধ, তাই তো। পেশাগত দায়িত্ববোধটা হচ্ছে যে বিশেষ জ্ঞান ও দক্ষতা সম্পন্ন এবং পারিশ্রমিক ভিত্তিক যে উচ্চ মান সম্পন্ন সেবা কার্যটাই হচ্ছে কিন্তু আমাদের পেশা, ঠিক আছে। যেহেতু আমাদের আমরা যেহেতু পেশা করি হচ্ছে জীবিকা অর্জনের জন্য, তাই না। তো যখন আমরা সেখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাবো, একটা নির্দিষ্ট পারিশ্রমিক পাবো, তখন অবশ্যই আমারও কিছু দায়বদ্ধতা সেই প্রতিষ্ঠানের উপর অবশ্যই আমার কিছু কিছু না কিছু দায়বদ্ধতা থেকে যাবে। তো এই যে দায়িত্ববোধ এটা কিন্তু পেশার একটা অন্যতম বৈশিষ্ট্য, যে হ্যাঁ আমি সেই প্রতিষ্ঠান থেকে অর্জন করছি, অতএব তার উপরও আমার কিছু দায়িত্ববোধ রয়েছে। যদি আমি ভালো কিছু করি, যদি আমি আহ, আহ, মানে সেবা কার্য অবশ্যই আমি জনগণের সেবা কার্যের জন্যই এই কার্যক্রমগুলো পরিচালনা করব, ঠিক আছে। এটার জন্য আমাকে ভালো কাজের জন্য যেমন আমার সুনাম রয়েছে, ঠিক তেমনি খারাপ কাজের জন্য কিন্তু আমাকে জবাবদিহি করতে হয়, ঠিক আছে। অতএব পেশাগত দায়িত্ববোধটা হচ্ছে এই পেশার অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য। এরপর আসি যে উপার্জনশীলতা। উপার্জনশীলতা হচ্ছে উপার্জনশীলতা মানে কি কাজের বিনিময়ে যে পরিশ্রমটা আমরা পেয়ে থাকি, যে হ্যাঁ এই পেশার একটি বৈশিষ্ট্য হচ্ছে কি উপার্জনশীলতা, মানে কি আমি আমার শ্রম আমার বুদ্ধি দিয়ে আমার আর নৈতিকতা আমার যে জ্ঞান ভান্ডার রয়েছে সেগুলো সব প্রয়োগ করার ফলে আমি একটি কার্যক্রম সম্পন্ন করব, ঠিক আছে। কিসের জন্য করব, অবশ্যই আমি আমার উপার্জনের জন্য উপার্জনের জন্যই আমি কাজটা
সম্পন্ন করবে। সুতরাং উপার্জনশীলতা হচ্ছে পেশার একটি অন্যতম বৈশিষ্ট্য। এরপর হচ্ছে কি পেশাগত সংগঠন। পেশাগত সংগঠন হচ্ছে যে সংশ্লিষ্ট পেশার শিক্ষাগত এবং দক্ষতা ভিত্তিক গ্রহণযোগ্যতা নির্ধারণ, নৈতিক মানদণ্ড নির্ধারণ ও পরিচালনা এবং পেশাদার ব্যক্তিদের নিয়ন্ত্রণ, ঠিক আছে, ও পরিচালনা এবং পেশার সময় উপযোগী উন্নয়ন ও পরিবর্তন সাধনে এই পেশাগত সংগঠনগুলো কাজ করে থাকে, ঠিক আছে। অর্থাৎ নিয়মিত মানে আমি যে পেশায় নিয়োজিত সেই নিয়োজিত ব্যক্তিদের রেজিস্ট্রেশন, তারপরে লাইসেন্স প্রদান, তারপর হচ্ছে পারিশ্রমিক নির্ধারণ, তাদের স্বার্থ সংরক্ষণের যে বিভিন্ন দায় দায়িত্বগুলো, এগুলো সব কিন্তু একটি পেশাগত সংগঠনের মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ এটাও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর রয়েছে কি সামাজিক স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি হচ্ছে যে আহ, যে আমি একটি পেশায় নিয়োজিত রয়েছি, যখন আমি একটি পেশায় নিয়োজিত রয়েছি অর্থাৎ অর্থাৎ সেই পেশা থেকে বা সেই প্রতিষ্ঠান থেকে আমি একটি স্বীকৃতি লাভ করি, যেমন একটি ব্যক্তিগত কোনো সার্টিফিকেট লাভ করি বা রেজিস্ট্রেশন বা লাইসেন্স প্রাপ্ত হই, তখন আমার যে সামাজিক একটা স্বীকৃতি তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে পেশার অন্যতম একটা বৈশিষ্ট্য। মানে পেশাদার হিসেবে আমার একটা পাওনা, ঠিক আছে, এটাও সমাজকর্ম পেশার একটা অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত। তো সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। এরপর আসি যে সমাজকর্ম পেশার গুরুত্ব সম্পর্কে, যে হ্যাঁ আসলে পেশার গুরুত্বটা কোন কোন জায়গায় রয়েছে। আমাদের সমাজকর্ম পেশার গুরুত্ব সম্পর্কে আমরা জানি যে বিশেষ করে বাংলাদেশে তো অবশ্যই সমাজকর্ম পেশার অনেক বেশি গুরুত্ব রয়েছে। যদিও বাংলাদেশে এখনো সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি পায়নি, তবে অনেক উন্নত দেশগুলোতে, বিশ্বের অনেক উন্নত দেশগুলোতে সমাজকর্ম একটি পেশা হিসেবে স্বীকৃত। হ্যাঁ, আহ, তো বাংলাদেশেও মানে মোটামুটি সমাজকর্ম পেশার বিভিন্ন কার্যক্রম শুরু হয়ে গেছে। তো অনেক গুরুত্বপূর্ণ কাজও সমাজকর্ম করে যাচ্ছে পেশা হিসেবে আর কি। তো এই গুরুত্বগুলোর মধ্যে প্রথমে আসছে কি সমস্যা সমাধান। অবশ্যই সমাজকর্ম পেশার প্রধান মানে তাদের প্রধান লক্ষ্যই হচ্ছে কি তাদের সমস্যা সমাধান। অর্থাৎ একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির বা দল বা প্রতিষ্ঠান যেটাই হোক না কেন, তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার করার মাধ্যমে যখন আমরা আমাদের তাত্ত্বিক, ব্যবহারিক এবং শিক্ষাগত যোগ্যতাগুলোকে কাজে লাগিয়ে যখন এবং বৈজ্ঞানিক উপায় অবলম্বন করে যখন তার সমাধান করব, তখন সেটা কিন্তু সমাজকর্মের কিন্তু একটা সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ সমস্যা সমাধানের ক্ষেত্রে এই যে মানুষের বিভিন্ন রূপ সমস্যা এবং সমাজের বিভিন্ন রূপ সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে সমাজকর্ম পেশার প্রচুর প্রচুর গুরুত্ব রয়েছে, ঠিক আছে। এরপর আসছে কি সুপ্ত প্রতিভার বিকাশ। হ্যাঁ, সমাজকর্ম পেশা এটা বিশ্বাস করে যে একজন ব্যক্তির মধ্যে যে সুপ্ত ক্ষমতাগুলো রয়েছে তার পরিপূর্ণ বিকাশ করার মাধ্যমে তাকে স্বাবলম্বী গড়ে তোলা, ঠিক আছে। তাকে স্বাবলম্বী গড়ে তোলার ফলে সে কি করবে, সে নিজের সমস্যাগুলো সম্পর্কে অনুধাবন করতে পারবে এবং তার সমাধানে সে সচেষ্ট হবে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু সমাজকর্ম পেশার গুরুত্ব রয়েছে। এরপর আসছে যে সামাজিক ঐক্য এবং সংহতি। মানে হচ্ছে পেশাদার সমাজকর্ম মানব মানব জীবনের প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গি পোষণ করে সামাজিক ঐক্য এবং সংহতি বজায় রাখে, ঠিক আছে। ফলে কি হয়, ব্যক্তি, দল এবং সমষ্টি এবং পরিবেশের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ করে, তাদের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থা তৈরি হয়, ঠিক আছে। এক্ষেত্রেও এদের মধ্যে এই সমাজকর্ম পেশার গুরুত্ব রয়েছে। তারপরে আসি হচ্ছে সক্ষমকারী। হ্যাঁ, সক্ষমকারী সমাজকর্ম পেশার একটা অন্যতম প্রধান গুরুত্ব যে হচ্ছে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সক্ষম করে তোলা। তার যতটুকু সম্পদ রয়েছে, তার যতটুকু বুদ্ধি বিবেচনা রয়েছে, তার যতটুকু সামর্থ্য রয়েছে, সেইটুকুর মাধ্যমে তাকে তার সমস্যা মোকাবেলায় সক্ষম করে তোলা, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে এক সমাজকর্ম পেশার। আচ্ছা, এরপরে আসি হচ্ছে পরিবর্তনের প্রতিনিধি। পরিবর্তন বলতে আমরা কি বুঝি, যে আমাদের সমাজ কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে
চলার জন্য আমরা কিন্তু আমাদের সমাজকে আমাদের সংস্কৃতিকে কিন্তু প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করছি, ঠিক আছে? অতএব আমরা নিয়মিত নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন উদ্ভাবনের সাথে পরিচিত হতে যাচ্ছি। তো এই যে হঠাৎ করে আমাদের মধ্যে যে পরিবর্তন সাধিত হয়েছে এগুলোর সাথে যেন আমরা আহ, খাপ খাইয়ে চলতে পারি, আহ, সেই জন্য কিন্তু এই পরিবর্তনের প্রতিনিধি হিসেবে একজন সমাজকর্মী কি করে তার পেশাগত দক্ষতাগুলো কাজে লাগিয়ে সহায়তা করে থাকে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু এই যে পেশার সমাজকর্মী পেশার যথাযথ গুরুত্ব রয়েছে। তারপর আসি হচ্ছে সামাজিক ভূমিকা পালন। আচ্ছা, আমরা সবাই সমাজে বসবাস করি, অর্থাৎ সমাজের প্রতি কিন্তু আমাদের কিছু ভূমিকা থাকে, ঠিক আছে? আমাদের নিজ নিজ ভূমিকাগুলো যেন আমরা নিজ নিজ অবস্থান থেকে যেন আমরা আমাদের ভূমিকাগুলো সঠিকভাবে পালন করতে পারি, সঠিকভাবে আহ, পরিচালনা করতে পারি, সেই জন্য কিন্তু আমাদের এই পেশার যথাযথ গুরুত্ব রয়েছে। হুম। এরপর আসলো কি সামাজিক আন্দোলন, যে হচ্ছে আহ, সামাজিক যে কুসংস্কারগুলো রয়েছে, যে কুপ্রথাগুলো রয়েছে সেগুলোকে দূরীভূত করার জন্য কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক আন্দোলনের প্রয়োজন হয়, ঠিক আছে? এই আন্দোলনগুলো কিন্তু পরবর্তীতে আইনে রূপান্তরিত হয়ে সেই সমস্যাটার পরিপূর্ণ একটা সমাধান দানে সমাধান দানে আমাদেরকে সহায়তা করে। আর এটা কি করে থাকে, এটা কিন্তু আমরা সমাজকর্ম পেশার মাধ্যমে পেয়ে থাকি। অর্থাৎ একজন সমাজকর্মী তার সমাজকর্ম পেশার যে জ্ঞান দক্ষতাগুলো, তার উদ্ভাবনী ক্ষমতা, তার নৈতিকতা, এগুলোকে কাজে লাগিয়ে সামাজিক আন্দোলনকে পরিপূর্ণ রূপদান করে, ঠিক আছে? এর মাধ্যমে আমরা কি করি, আমাদের সমাজকে একটি সুষ্ঠু সমাজ এবং একটি উন্নয়নশীল সমাজ হিসেবে আমরা তৈরি করতে সক্ষম হই। এটা হচ্ছে আমাদের সমাজকর্ম পেশার যে গুরুত্বগুলো বলছি এগুলো। তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা আবার পরের কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং বাসায় কিন্তু অবশ্যই তোমরা অনুশীলন করবে, এবং যে বিষয়গুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হয় বা তোমরা বুঝতে পারবে না সেগুলো নোট করে রাখবে এবং আমাদেরকে যেভাবে হোক জানানোর চেষ্টা করবে বা আমাদের পেজে তোমরা কমেন্টস করবে, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানে আছো ভালো থাকো। আল্লাহ হাফিজ।